তিনি যদি বাংলায় নিজের মেয়েকে চাই হতে পারে ভাই, সোনারপুর দক্ষিণে কেন হবে না? সোনারপুর দক্ষিণ নিজের ঘরের মেয়ে বা নিজের ঘরের ছেলেকে কেন চাইবে না? বিজেপিতে যোগদান হওয়ার কথা ছিল, বিজেপিতে যোগদান এবং সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রমাণ ছিল, কি হলো? আমি টিকিট নেওয়ার কথা কাকে বলেছি? যিনি তৃণমূল থেকে বলছেন তাকে গিয়ে বলেছি? তিনি আমাকে প্রমাণ সহ রেকর্ডিং সহ যদি দেখাতে পারেন, আমি ছেড়ে দেবো রাজনীতি। প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর, চোখে দেখা যাচ্ছে না এমন উন্নয়ন হয়েছে। মানুষ চোখে দেখে দেখে মানে হয় না, তীব্র আলো যখন তোমার চোখের দিকে আসে, তুমি চোখের পলক ফেলতে পারো, এই চোখের দিকে তাকিয়ে থাকতে পারো না, পলক ফেলে দিতে হয়, এরকম উন্নয়ন হয়েছে। সোনারপুরে এখনো পর্যন্ত উন্নতির উও নেই। একটা সরকারি হাসপাতাল আছে, সেটারও ভগ্নপ্রায় অবস্থা। একটা ভালো শপিং কমপ্লেক্স নেই, একটা ভালো সিনেমা হল নেই। আমি এই বিধানসভার নিজের মেয়ে, ঘরের মেয়ে, আমি সোনার মেয়ের মেয়ে। সোনার মেয়েকে সিন্ধুকে তুলে রাখা যায়, মাটির মেয়েকে নিজের মতো করে বানিয়ে নেওয়া যায়। তাই সোনারপুর দক্ষিণ আমার নিজের, এই সোনারপুরের মানুষগুলোর বঞ্চনার জন্য একটা ভেতর থেকে আওয়াজ আসে, আমি সোনারপুর দক্ষিণে দাঁড়াই। আর আসানসোল দক্ষিণের দিকে যদি আমি তাকাই, আসানসোল দক্ষিণেও বিষয়টা খানিকটা একই রকম। তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য, তারা যারা এখন টিকিট পেলেন, কেউ চুচুড়া থেকে, কেউ নোয়াপাড়া থেকে, সে জায়গায় সেই সময় তোমাকেও আমরা দেখেছিলাম একেবারে রাজনীতিতে যুবনেত্রী হিসেবে দাপিয়ে বেরিয়েছ। কোথাও গিয়ে এই যে শর্ট ফিল্ম যদি না বানাতে, তাহলে কি জায়গা হতো আজকে সোনারপুর দক্ষিণ তোমার হতো? প্রার্থী এবার বেলেঘাটায়, প্রার্থী এবার জেলঘাটায়। তো মানে এটা 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 দেখা যায় না চোখে। 21শে জুলাইয়ের মঞ্চে যার বক্তব্য সকলের পরিচিত হয়েছিল, সকলের কাছে, পরবর্তীতে যুবনেত্রী হিসেবে পরিচিত, নাম আর আশা করি বলতে হবে না, আপনারা বুঝেই গেছেন আশা করি, রাজনা হালদারের কথাই বলছি। সামনে বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। তবে এতে যেমনটা জল্পনা ছিল বিজেপিতে যোগদান করতে পারেন বা আবার তৃণমূলে কি ঘর বাপসি হবে, তা নিয়েও একটা জল্পনা চলছিল, তাতে কোনোটাই হলো না। নিজেই দল করলেন এবং নির্দলের প্রার্থী হবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন। সোনারপুর দক্ষিণ নিজের বাড়ির মেয়ে, বাড়ি থেকেই প্রচার করবেন, বাড়ি থেকেই লড়বেন, এবং তার পাশাপাশি আসানসোল দক্ষিণ, এমনটা জানিয়ে দিয়েছেন রাজনা হালদার নিজে। আমরা এই মুহূর্তে রয়েছে রাজনাদির সঙ্গে কথা বলবো। প্রথমত অভিনন্দন জানাই নির্দল থেকে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ। এই যে সিদ্ধান্ত নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার, সোনারপুর দক্ষিণ এবং পরবর্তীতে আসানসোল দক্ষিণ, এই সিদ্ধান্ত নেওয়ার কারণ? সোনারপুর দক্ষিণ, আসানসোল দক্ষিণ দুটোর সিদ্ধান্তের কারণ একদমই আলাদা। প্রথমত বলি যে আমরা অধিকার আদায় যাত্রা বলে একটি যাত্রা শুরু করেছিলাম, আমি এবং শুভঙ্কর দা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যাত্রাটা, দক্ষিণবঙ্গে আমরা আসিনি কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, আমরা স্থগিত করেছিলাম, তারপরে ভোট ডিক্লেয়ার হয়ে যায়। এই যাত্রাটাতে আমরা প্রচুর মানুষের ক্ষোভ বিক্ষোভ শুনি, মান অভিমান শুনি, এবং আমাদের মনে হয় সেই সময় দাঁড়িয়ে যে এই দুটো শক্তির প্রতি যদি এত ক্ষোভ বিক্ষোভ থাকে, তাহলে বিকল্প কিছু মানুষ অবশ্যই পছন্দ করবে। আমরা কোনো দল খুলিনি, যদি বলা হয় আমরা দল খুলেছি, না, আমরা ছাত্র যুব ঐক্য মঞ্চ বলে এই যাত্রা শুরু করেছিলাম। আমরা এখন জনসংগ্রাম মঞ্চ বলে কিছু মানুষকে একত্রিত করেছি, যেই মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এসেছে আমাদের কাছে, তাদের নিজেদের বিধানসভার সমস্যা কিংবা স্পর্শকাতর কিছু বিধানসভা রয়েছে যেখানে ধরুন প্রার্থী যায় না, বিধায়িকা যায় না, বা বিধায়ক যায় না, বিধায়ক বা বিধায়িকার গ্রহণযোগ্যতা একেবারেই মানুষের কাছে প্রচণ্ড রকমভাবে কমে এসেছে। তো আমরা সেই বিধানসভাগুলোতে স্বতঃস্ফূর্ত মানুষকে তাদের জায়গা দেওয়ার চেষ্টা করেছি। তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী এবং আমিও তাদের মধ্যে একজন। প্রথমত তো সোনারপুর দক্ষিণ আমার নিজের জায়গা, নিজের ঘাঁটি। সোনারপুর দক্ষিণে সত্যি বিশ্বাস করুন, প্রার্থী হওয়ার যে উদ্রেক, যে ভাবনার উদ্রেক, সেটা আমার আরও মারাত্মক রকমভাবে বা প্রচণ্ডভাবে হলো যখন আমি দেখলাম যে সোনারপুর দক্ষিণের কোনো রাজনৈতিক নেতৃত্বকে, কোনো রাজনৈতিক মানুষকে, ব্যক্তিত্বকে টিকিট দেওয়া হলো না, বরং বাইরে থেকে অন্যান্য বিধানসভা থেকে তুলে এনে কিছু মানুষকে, প্রত্যেকটা দল, বিজেপি, তৃণমূল, সিপিআই, তারা বসিয়ে দিল। আমি তো সিপিএমের থেকে অন্তত আশা করেছিলাম, এবং বিজেপির থেকে তো আশা ছিলই আমার, যে তারা হয়তো এই সোনারপুরের মাটির কাউকে দেবে। বিজেপির থেকে তো আমার এটা ভীষণ রকম আশা ছিল। একটা আমি একটু কাটবো, সেখানে হচ্ছে বিজেপিতে যোগদান হওয়ার কথা ছিল,
বিজেপিতে যোগদান এবং সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা তোমার ছিল, কি হলো হঠাৎ বিজেপি থেকে? না, আমার মনে হয় না এরকম কোনো সম্ভাবনা ছিল। যোগদানের বিষয়টা আমি কি হাতে ঝান্ডা ধরে কখনো দেখা গেছে যে আমি বিজেপির হয়ে প্রচার করছি? না, আমি ওদের কিছু বিষয় আমার মনে হয়েছিল যে হ্যাঁ, হয়তো পরিবর্তনের জন্য বাংলায় যা চলছে তাকে সত্যিকারের ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য যে অরাজকতা চলছে, আমি কোনো দলের কথা বলছি না, সেই অরাজকতাকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য ওদের হাতে একটা ইচ্ছে ছিল বা আছে। অন্যান্য কেন্দ্রের কথা আমি বলতে পারবো না, হয়তো অন্যান্য কেন্দ্রে রয়েছে সেই ইচ্ছে। সোনারপুর দক্ষিণে আমি খুবই আশাহত। সোনারপুর দক্ষিণের দিকে তাকালে মনে হয় সারা জীবন খালি বঞ্চনারই শিকার হলো সোনারপুরের মানুষরা। সোনারপুর দক্ষিণে কি কোনো বিজেপির নেতৃত্ব নেই? আমি বিশ্বাস করি না। এখানে বিজেপির ভালো সংগঠন ছিল, কিন্তু সেই সংগঠনের কি কেউ যোগ্য নয়? বাইরে থেকে প্রার্থী দিতে হয়, এটা হতে পারে। তৃণমূল কংগ্রেসেরও তো একই হাল, যে 5 বছরে কোনো কাজ করতে পারেননি, যিনি 5 বছরে কোনো কাজ করতে পারেননি তিনি আবার বলছেন যে আমি পরবর্তী 5 বছরে কিছু অধুরা কাজ আছে, অসমাপ্ত কাজ আছে, যেগুলো পূরণ করব। যিনি 5 বছর দিয়েছে মানুষ কিছু করতে পারেনি, বরং খারাপ কাজ হয়ে গেছে, আরও খারাপ হয়েছে, ডিগ্রেডেশন হয়েছে, সে কি করে আরও 5 বছরে আগামী আপগ্রেড করবে? তো একেবারেই সেই জায়গা থেকে সোনারপুর দক্ষিণের আমি মাটির মেয়ে, আমি এই বিধানসভার নিজের মেয়ে, ঘরের মেয়ে, আমি সোনার মেয়ে নই। সোনার মেয়েকে সিন্ধুকে তুলে রাখা যায়, মাটির মেয়েকে নিজের মতো করে বানিয়ে নেওয়া যায়। তাই সোনারপুর দক্ষিণ আমার নিজের, এই সোনারপুরের মানুষগুলোর বঞ্চনার জন্য একটা ভেতর থেকে আওয়াজ আসে, আমি সোনারপুর দক্ষিণে দাঁড়াই। আর আসানসোল দক্ষিণের দিকে যদি আমি তাকাই, আসানসোল দক্ষিণেও বিষয়টা খানিকটা একই রকম। আমি যতটা ওখানে আমাকে সমর্থন জানিয়েছে এনসিপি। ওরা ওখানকার ভূমির দল, ওখানে ওদের বর্ন অ্যান্ড ব্রট আপ, ওখানকার মানুষ ওরা। তো ওদের এই সমর্থন জানানোটা আমাকে আরও শক্তি দিয়েছে। ওখানে দাঁড়ানোর কারণটাও খানিকটা একই রকম। বিধায়িকা 5 বছর সেই জায়গায়, সেই তার বিধানসভায় আসেননি, এবং তার ফলে ওখানকার মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। মানুষ কিন্তু গো ব্যাক স্লোগানও অলরেডি অনেক জায়গায়, আমরা টিভিতেও দেখেছি, তোমাদের চ্যানেলেও দেখেছি, যে দিয়েছেন। তো একেবারেই সেই ক্ষোভ বিক্ষোভের জায়গা থেকে মানুষ বিকল্প কিছু চায়, বিকল্পের ধারণা নিয়ে আমরা দাঁড়িয়েছি। দুটো রাজনৈতিক দল আলাদা, ভিন্ন, একটা বিজেপি একটা তৃণমূল, একটা সোনারপুর দক্ষিণ একটা আসানসোল দক্ষিণ, দুজনেই মহিলা। কোথাও গিয়ে কি মানে এরা কি কোথাও একটা চিন্তাভাবনা আগে থেকেই ছিল যে এভাবে লড়াই করতে হবে বা কিছু? যেমন বললেন যে এই এলাকা থেকে কাজ হয়নি, আসানসোল দক্ষিণ থেকেও কাজ হয়নি, বিভিন্ন জায়গাতে ঘুরে এসেছেন, তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে টাফ ফাইট দিতে পারবেন? সোনারপুর দক্ষিণটা তো আমি নিজে জানি, নিজে দেখেছি, নিজে থেকেছি। আমি প্রার্থী হওয়ার আগে ভোটার, এখানকার সাধারণ মানুষ। তো আমি কেন ভোট দেবো? আমার মধ্যে এই প্রশ্নটা প্রথম জেগেছে, আমি কেন ভোট দেবো? বিধায়িকাকে কেন ভোট দেবো? কী করেছে 5 বছরে? জলের পাইপ লাগানোর নামে উনি 3বার রাস্তা, মেন রোড তুলেছেন, আর 3বার মেন রোড মানে ইট তুলেছেন, ইট বসিয়েছেন। এবার একটা রাস্তা তোমরাও আসতে গিয়ে নিশ্চয়ই ভুক্তভোগী, ওই ঢালাই ব্রিজ থেকে রাস্তাটাতে আসলে না, তুমি যদি খেয়ে বেরো তোমার বমি হয়ে যাবে, নাড়ি বুড়ি এক হয়ে যাবে, নাভিশ্বাস উঠে যাবে ওই রাস্তা দিয়ে তুমি রাজপুর অব্দি যাও। আর আমি আরও যত বিভিন্ন ওয়ার্ডে ঘুরছি বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন জায়গায় যাচ্ছি, সেখানে রাস্তাই হয়নি। কি বলবো তোমাকে, নিলাম শোভন, রাস্তাই হয়নি। সেখানে রাস্তা হওয়ার 12 বছর ধরে মানুষ শুধু হাপিত্তেশ করে বসে থেকেছে যে কখন ওই বিধায়িকা বা বিধায়ক ফান্ডে যে টাকা আসে সেই টাকায় ইনফ্রাস্ট্রাকচার আসবে, রাস্তায়, হসপিটালে। আমাদের সোনারপুর দক্ষিণের সমস্যা কি জানো? আমাদের এখানে একটা ভালো হাসপাতাল নেই। সুভাষগ্রামে একটা রয়েছে, কিন্তু তারও পরিকাঠামো না বয়ান করলেই, মানে না বললেই, না বয়ান দিলেই ভালো। তাহলে তৃণমূলের বিধায়ক কি করলেন গত 5 বছরে? আমি তো এটাই জিজ্ঞাসা, আমারও তো জিজ্ঞাসা, এটা কী করেছেন উনি গত 5 বছরে? উনি গত 5 বছরে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে দেওয়া বাদ দিয়ে ওনার কাজটা কি? উনি বিগত 5 বছরে যোগ্য মানুষকে বসিয়ে অযোগ্যদের জায়গা দেওয়া ছাড়া ওনার কাজটা কি? এবং আমি সোনারপুর দক্ষিণের রাজনীতি নিয়ে কোনো দিন মাথা গলাইনি, আর আমি গলাতে চাইও নি, কারণ আমার একটা খুব এক্ষেত্রে আমি একটা আদর্শ সবসময় মেনটেন করেছি যে যেটা যার জায়গা তাকে সেটা দেখতে দেওয়া উচিত। এইখানে যারা রাজনৈতিক নেতৃত্ব বা ব্যক্তিত্ব রয়েছেন, এটা তাদের জায়গা, তাদেরকে সেটা দেখতে দেওয়া উচিত, তাদের জমি এটা। এটাই সমস্যা। যদি আবারও তো তৃণমূল কংগ্রেস সেই লাভলি মৈত্রকেই দিল, এইটাই সমস্যা। তো বাইরে থেকে যদি তুমি কাউকে
ধরো তোমার বাড়ি দমদম, আমি দমদম তোমার থেকে ভালো চিনবো না, তুমি আমার থেকে ভালো চিনবে। আমি যদি বাইরে গিয়ে তোমার জায়গায় মাতব্বরি করি তাহলে তো সমস্যা হবেই। আমি আমার ইমেজ নিয়ে, আমার সেলিব্রিটি ইমেজ নিয়ে চলে এলাম, ভাবলাম মানুষ সেলিব্রিটি বলে ভোট দেবে, এটা না। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকলে, শুধুমাত্র আমার একটা অন্য প্রফেশন, আমি সেই প্রফেশনকে কাজে লাগিয়ে রাজনীতিতে সাস্টেন করব, এটা ভাবলে রাজনীতিতে মুশকিল। রাজন্য হালদার যদি তৃণমূলে থাকতো, সোনারপুর দক্ষিণের টিকিট কি পেতো? আমি তো তৃণমূলে নেই, আমি উত্তর যদি দিতে পারবো না। থাকতো। না, আমি নেই, আমি কি করে উত্তর দিই? আমি যদি থাকতাম, যদির কথা নদীতে ফেলো। এখন আগামী দিন সোনারপুর দক্ষিণে তো আর যদির কোনো প্রশ্ন নেই, এখন নির্ধারিত হয়ে গেছে। তো সেটা আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সোনারপুর দক্ষিণটা ইম্পর্টেন্ট, এবং সেটার প্রতি আমি যদি বেশি মনোনিবেশ করি সেটা ভালো হবে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে ভোট কাটের কাজ করবে, আর তার পাশাপাশি হোম থেকে টিকিট নেওয়ার একটা ইচ্ছা ছিল। বিষয়টি কি বলবেন? আমি টিকিট নেওয়ার কথা কাকে বলেছি? যিনি তৃণমূল থেকে বলছেন তাকে গিয়ে বলেছি? তিনি আমাকে প্রমাণ সহ, রেকর্ডিং সহ যদি দেখাতে পারেন, আমি ছেড়ে দেবো রাজনীতি। আমি ছেড়ে দেবো, উনি দেখান যে আমি তাকে গিয়ে বলেছি। আমাকে টিকিট নিতে লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হয় না, আমাকে টিকিট নেওয়ার জন্য বিরাট পরিমাণ অর্থ দিতে হয় না, আমাকে টিকিট নেওয়ার আশায় বসে কাউকে ম্যানিপুলেট করতে হয় না, কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে হয় না। টিকিট নেওয়া আমার উদ্দেশ্য নয়, কিন্তু যখন বঞ্চনা হবে আমার জমিতে, ভাই, আমার মাটিতে বঞ্চনা হবে, ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, তার নিজের হোম গ্রাউন্ড, বাংলা নিজের মেয়েকে চায়, তাকে তো মা বলেছি একসময়, তার নামে কোনো খারাপ কথা বলবো না, কোনো দিন বলিনি, আগামী দিনেও বলবো না। তিনি যদি বাংলায় নিজের মেয়েকে চাই হতে পারে, ভাই, সোনারপুর দক্ষিণে কেন হবে না? সোনারপুর দক্ষিণ নিজের ঘরের মেয়ে বা নিজের ঘরের ছেলেকে কেন চাইবে না? সোনারপুর দক্ষিণের বেলা শুধুমাত্র বঞ্চনা, শুধুমাত্র চাপিয়ে দেওয়া, মেনে নিতে বাধ্য হবে না, তা তো চলবে না। আর টিকিট চাওয়ার বিষয়ে কাউকে তো আমি শুনেছি টিকিট দেওয়া হবে না বলা হয়েছিল, তারপর একটা ক্যাওস তৈরি হয়েছিল, সেটা আলাদা বিষয়, ব্যক্তিগত আমি ঢুকবো না, আমার উচিত নয় বলাটা। বলা হলে সেটা রাজনৈতিক লড়াই হবে না। তো আমি যদি টিকিট চাইতাম তাহলে আমি তৃণমূল কংগ্রেসে মুখ বুজে শত অপমান সহ্য করে চুপ করে থেকে যেতাম, আমি প্রতিবাদ করতাম না। তৃণমূলের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যেমন ভাঙড় থেকে শুরু করে পূর্ব ক্যানিং পূর্ব বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ চলছে। যে জায়গায় তারা চেয়েছিলেন প্রার্থী, সেই প্রার্থীকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা কীভাবে দেখছেন? এটা তো তৃণমূলের অন্দরমহলের কিছু ইকুয়েশন, সেটা আমি জানি না। আমার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই প্রায় 2 বছর হতে চললো। তৃণমূল আমাকে বলেছিল যে ওই শর্ট ফিল্মটা না বার করতে, কিন্তু আমি ওদের কথা শুনিনি, আমি বার করেছি, এবং আমি বার করে এটা প্রমাণ করেছি যে ওতে এমন কিছু বিশাল ছিল না যেটা না বার করার মতো বিষয়। তৃণমূলের অন্দরমহলের বিষয়ে আমি সত্যি কথা বলতে পারবো না, কারণ ওই দলটির এই মুহূর্তে বর্তমান ইকুয়েশন কি তার সম্পর্কে আমার আইডিয়া নেই। আচ্ছা, একটা সময় দেখে চলো তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য, তারা যারা এখন টিকিট পেলেন, কেউ চুঁচুড়া থেকে, কেউ নোয়াপাড়া থেকে, সে জায়গায় সেই সময় তোমাকেও আমরা দেখেছিলাম একেবারে রাজনীতিতে যুবনেত্রী হিসেবে দাপিয়ে বেরিয়েছ। কোথাও গিয়ে এই যে শর্ট ফিল্ম যদি না বানাতে, তাহলে কি জায়গা হতো আজকে সোনারপুর দক্ষিণ তোমার হতো? প্রথমত তো আমি নিজেকে নেত্রী বলে মানতে চাই না, মানি না, কারণ নেত্রী বা নেতার ব্যাপারটার মধ্যে একটা সুপিরিয়র ধারণা থাকে, আমি সেটাতে বিশ্বাসী নই যে আমি অটোক্রেসিতে রয়েছি, না, একেবারেই নয়। দ্বিতীয় কথা, আমি যদি শর্ট ফিল্ম না বানাতাম আমার জায়গা হয়ে যেত। ধরুন নিলাম শর্ট ফিল্ম বানালাম না, কখনো আফসোস হয় এটার জন্য? না, আমি সেটাই বলছি যে ধরে নিলাম আমি শর্ট ফিল্ম বানালাম না। 21শে জুলাই মঞ্চে যখন আমি বক্তব্য রেখেছিলাম তখন তো আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ জানতো না, খুব একটা বেশি চর্চায় তো ছিলাম না। 21শে জুলাই মঞ্চে উঠে বক্তব্য রাখার পরের যে কটা ভিডিও তোমরাও দিয়েছো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমারও তুমি ফেসবুকে দেখবে, তার নিচে চোর অপবাদ আমাকে শুনতে হয়েছে। তা আমি কি চুরি করেছি? আমি তো চুরি করিনি। আমাকে বলছি আমি ডাকাত, স্লাট শেমিং, এগুলোর মধ্যে একটাও কি আমি করেছি? আমি তো করিনি। চোর চুরি করেছে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ, যারা জেলে গিয়েছিল বা জেল থেকে বেরিয়ে স্বমহিমায় সগর্বে প্রার্থীর তালিকাতেও চলে এসেছে। আমি তো করিনি, আমি কেন ভোগ করব? আমি যে অন্যায় করিনি, যে অন্যায় সইনি, সেই দুটোরই ভাগিদার আমি নই। তাহলে আমার কোনো আফসোসের জায়গা নেই। আমার মনে হয় ঠিক করেছি, আমি যেটা করেছি, যে দূরত্বটা তৈরি করেছি সেটা বেশ করেছি। একজনের প্রতি আমার দায়বদ্ধতা ছিল, কারণ আমি একজনকে দেখে ছোটবেলা থেকে রাজনীতি করেছিলাম।
আমি যাকে দেখে রাজনীতি করেছিলাম, যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেছিলাম, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয়েছে তিনি নন। আমি যাকে দেখে রাজনীতি করেছিলাম তিনি তিনি বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং সেই কারণেই আমি আরও দূরে সরে এসেছি। আমার মনে হয়েছে এই স্ট্রাকচার ঠিক নয়, এই ধারণা ঠিক নয়, তো আমার এই দূরত্ব তৈরি হয়েছে, তাই আমার কোনো আফসোস নেই তাতে। তুমি বলছো দূরত্ব তৈরি হয়েছে, আফসোস নেই। মমতা ব্যানার্জিকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছো বা শিখেছো, বর্তমানে সেই মমতা ব্যানার্জিকে চেনো না বা চিনতে চাইছো না। এখনো পর্যন্ত যেটা দেখলাম তোমার বাড়ির ঢোকার মুখে একটা ছোট্ট পোস্টার, সেখানে বাংলা নিজের মেয়েকে চাই, এই পোস্টার রয়েছে, মমতা ব্যানার্জির ছবি দেওয়া। এটা কেন? আমি ইচ্ছা করে এই পোস্টারটা সরাতে দিইনি। বাংলা যদি নিজের মেয়েকে চায়, তাহলে সোনারপুরও নিজের মেয়েকেই চাইবে, এবং সোনারপুরও নিজের মেয়েকেই পাবে। বাংলা নিজের মেয়েকে পেয়েছে, সোনারপুর নিজের মেয়েকে পাক, এই ধারণা থেকে আমি পোস্টারটা সরাতে দিইনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলার ধৃষ্টতা আমি দেখাবো না, ঠিক সেরকমই নরেন্দ্র মোদী সম্পর্কে বলার ধৃষ্টতা আমি দেখাবো না, অমিত শাহ সম্পর্কে বলার ধৃষ্টতা আমি দেখাবো না। কারণ তারা আজকে যেই জায়গায় গেছে, সেই জায়গায় যাওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, যেই যোগ্যতা আমি মনে করি না রাজনীতি ব্যতীত অন্য কোনো প্রফেশন থেকে আসা রাজনীতি করা মানুষের থাকে। তাই আবার সেরকমই অন্য প্রফেশনের মানুষের যে যোগ্যতা আছে, সেটা রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের আছে বলে আমি মনে করি না। সেই কারণে আমি তাদের সম্পর্কে কিছু বলবো, এই ধৃষ্টতা আমি দেখাবো না। সোনারপুরের মানুষজনদের জন্য কি করার ইচ্ছে রয়েছে, কি কি কাজ করা দরকার ছিল গত 5 বছরে বিধায়ক যেগুলো করেনি? কি করা দরকার ছিল না আগে আমি বলি। এমএলএ ফান্ডে মানুষের উপকারের জন্য, রাস্তা তৈরির জন্য, জল নিকাশির জন্য, পানীয় জলের জন্য, ভালো হসপিটালের জন্য, মেট্রো রেল যাতে এই অবধি আসে তার জন্য, যাতে আরও কয়েকটা বাস এখান থেকে বেশি বাইরে যায়, মানে অন্যান্য জায়গা কানেক্ট করে, সেটার জন্য অনেক কিছু করার জায়গা, স্কোপ ছিল। যেই টাকাটা এমএলএ ফান্ডে আসে এইগুলো করার জন্য ছিল। এমএলএ ফান্ডে আসা টাকা অনৈতিক কাজে ব্যবহার করার জন্য নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি তোমাকে শুরুতেই বললাম, তুমি এই রাস্তাটায় আসতে গেলে তোমার নাভিশ্বাস উঠে যাবে। বিগত 5 বছরের বর্ষায় সোনারপুরের মানুষ যে পরিমাণ নাজেহাল হয়েছে, তার জন্য শুধুমাত্র দায়ী মস্তিষ্ক প্রসূত কিছু খারাপ কুভাবনা। একটা জল নিকাশি ব্যবস্থা নেই। হতে পারে সোনারপুরের মতো জায়গায়, এটা প্রাইম লোকেশন, সোনারপুর প্রাইম লোকেশন, বারুইপুর আমাদের থেকে উন্নতির দিকে বেশি হেঁটে গেছে, সোনারপুরে এখনও পর্যন্ত উন্নতির উও নেই। একটা সরকারি হাসপাতাল আছে, সেটারও ভগ্নপ্রায় অবস্থা। একটা ভালো শপিং কমপ্লেক্স নেই, একটা ভালো সিনেমা হল নেই। তৃণমূল কংগ্রেস বলে উন্নয়নে ভরে গেছে। প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর, চোখে দেখা যাচ্ছে না এমন উন্নয়ন হয়েছে। মানুষ চোখে দেখে দেখে, মানে হয় না, তীব্র আলো যখন তোমার চোখের দিকে আসে, তুমি চোখের পলক ফেলতে পারো, এই চোখ দিকে তাকিয়ে থাকতে পারো না, পলক ফেলে দিতে হয়, এরকম উন্নয়ন হয়েছে। জল নিকাশি ব্যবস্থা নেই। আগে আমি ছোটোবেলায় জানতাম মিশনপল্লীতে জল জমে, বা কালী মন্দিরের ওদিকে জল জমে। সোনারপুরে এই অঞ্চলটা, সোনারপুরের প্রাইম লোকেশন হচ্ছে এই মোড়ের মাথায় কোনোদিন জল জমতে পারে না। মোড়ের মাথায় পর্যন্ত 1 হাঁটু জল জমছে। এই প্রত্যেকটা বাড়ি এই অঞ্চলের, সেখানে জল ঘরে ঢুকে গিয়ে, একতলায় ঢুকে গিয়ে 3-4 দিন স্টে করে যাচ্ছে। এটা তো সোনারপুরের হাল হতে পারে না। সোনারপুরের মাটি কতটা গর্বিত, এবং আমি বলছি সেটা মানে কতটা অহংকারের মাটি। সোনারপুরের মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে রয়েছে। তার বাবা এখানে একটি বাড়ি করেছিলেন, এবং সেখানে ছিলেনও তারা বংশ পরম্পরায়। সোনারপুরের মাটি সলিল চৌধুরীর মাটি, এমএন রায়ের মাটি, এমএন রায়ের বাড়িটাই নেই এখন আর। সোনারপুরের মাটির যে ইতিহাস, এগুলো তো ইন্টারন্যাশনাল হেরিটেজ, পর্যটন কেন্দ্র হওয়া উচিত ছিল, যেগুলো সোনারপুরের কোনো, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বিধায়িকা পোস্টটাকে অসম্মান করতে পারি না, কিন্তু যারা রয়েছেন তারা তো অযোগ্য হওয়ারই নিদর্শন দেখিয়েছেন। যোগ্যতার কী নিদর্শন আছে? শুধুমাত্র অরাজনৈতিক কাজ করা আর অনৈতিক কাজ করা ছাড়া। আমি সত্যিই চাই এই বিষয়গুলো, যেগুলো বিগত 5 বছরে একদম মানুষকে পিছনে নিয়ে গেছে, সোনারপুরের মানুষকে, সেগুলো তৈরি হোক। এগুলো ছেড়ে দিলাম। ধরুন একটা কোনো বাড়ির বয়োজ্যেষ্ঠ জেঠু বা জেঠিমা ছেলেমেয়ের বিয়ে দিয়েছে, ভাবছে দুজনে মিলে বসে চলো আমরা তাহলে একটা সিনেমা হলে যাই। সিনেমা হলটাও সোনারপুরে নেই, সেটাও দেখতে গেলে সোনারপুর উত্তর নরেন্দ্রপুরে যেতে হয়। তাহলে সোনারপুর দক্ষিণে কী হয়েছে? হওয়ার নামে কী হয়েছে? রাস্তা হয়নি, জল নিকাশি ব্যবস্থা হয়নি, পুকুরগুলো ভরাট হয়ে গেছে, পরিবেশের সঙ্গে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, পানীয় জলের অভাব,
কোনো হসপিটাল হয়নি। সব কি বিধায়কের তৎপরতায় বলছেন? তার বাইরে কি করে হতে পারে? উনি বলেছেন 5 বছরে আমি অনেক কিছু করতে পারিনি, আগামী 5 বছর করব। যে 5 বছরে কিছু করতে পারে না সে আগামী 5 বছরে কি করে করবে? আচ্ছা, আরো একটা বিষয় যেখানে উঠছে যে এই কিভাবে প্রচার পর্ব শুরু করবেন বা কিভাবে মানুষের কাছে যাবেন, ভোট চাওয়ার বিষয়টা কি বলবেন? আমি ইতিমধ্যে আমাদের এখানে খুব দুটো পুরনো প্রাচীন এবং খুব আধ্যাত্মিক দুটি মন্দির রয়েছে এবং অধ্যাত্ম চেতনায় আমি শুরু করতে চেয়েছি শুরুটা। একটি হচ্ছে মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি, আরেকটি হচ্ছে হারিচণ্ডীতলা। তো আমি এই দুটি মন্দিরে গিয়েছি সকালবেলা, এবং পঞ্চাননতলা রয়েছে সেখানে গিয়েছি। কেন গিয়েছি? এর কারণ আমি বিশ্বাস করি ভগবানে, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আর আমি চাই যে মানুষ পাশে থাকবেন, এবং আমি ঈশ্বরের আশীর্বাদ ব্যতীত তো শুরু করতে পারি না। তো আমি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমি নেতাজির বাড়িতে গিয়েছি, চেয়ারম্যানের বাড়িতে গিয়েছি। আমি চেয়ারম্যানের বাড়িতে এই কারণে যাইনি যে আমি ভোটে দাঁড়াচ্ছি, ভোট দিতে হবে, না। আমি চেয়ারম্যানের বাড়িতে এই কারণে গেছি, তিনি প্রশাসনিক পদে রয়েছেন, আমি এই মাটির মেয়ে, তার ঘরের মেয়ে, আমি আশীর্বাদ নিতে গেছি। আমার এর বাইরে কোনো উদ্দেশ্য ছিল না। আর বিভিন্ন ওয়ার্ডে আমি গিয়েছি। আমি এইটা দেখতে গিয়েছিলাম বিভিন্ন ওয়ার্ডগুলোতে ঘুরে, যে আমি যতটুকু ভেবেছি ঠিক ততটুকুই নাকি তার বাইরেও আরও অনেক পিছিয়ে সোনারপুর রয়েছে, এবং আমি সেখানেও সঠিক প্রমাণিত হয়েছি। সোনারপুর আমি যা ভেবেছি তার থেকেও অনেক বেশি পিছিয়ে রয়েছে। তাই আস্তে আস্তে শুরু করেছি আজকে থেকে, আগামী দিন চলবে, এই প্রচার চলবে। আচ্ছা, কেউ ডাক দিচ্ছে পরিবর্তন যাত্রা, কেউ ডাক দিচ্ছে বাংলা বাঁচাও যাত্রা, রাজন্না হালদার কি ডাক দিচ্ছে? আমি সোনারপুরের মেয়ে হয়ে এইটুকু বলতে পারি, এই মুহূর্তে দাঁড়িয়ে সোনারপুরের মাটিতে বিকল্প চাই। আসানসোল দক্ষিণের মানুষ তার বিধায়িকাকে সশরীরে চায়, উপস্থিতিতে চায়। আর যেই জায়গায় প্রার্থী দেওয়া হয়েছে জনসংগ্রাম মঞ্চ থেকে, সেখানকার প্রার্থীরা যেন বিকল্প, সবাই কাছে পিঠে যুব সমাজের কাণ্ডারি হয়ে গেছে। বয়োজ্যেষ্ঠদের আমরা আশীর্বাদ নিয়েছি, বয়োজ্যেষ্ঠরা আমাদের অভিভাবক, তাদের কথা মেনে চলছি, তাদের আলোচনাগুলো শুনেছি। তো এই যুব সমাজ যেন বিকল্প শক্তি হয়ে দাঁড়াক, সেটা আমাদের ডাক। নতুন সরকারের বিকল্প ভাবছেন? সেটা তো কোনো অনেক বড় ধারণা। 2026-এ আমি সরকার বদলে দেবো, উল্টে দেবো, গদি পাল্টে দেবো, এই কথাগুলো বলা। এটা চাইছেন, সরকার বদল হোক এটা চাইছেন? মনে প্রাণে চাই যে সরকারই আসুক, যে সরকারই তৈরি হোক, সে বদলের তৈরি হোক, বদলার যেন না তৈরি হয়। এবং যে সরকারই আসুক সে যেন সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের জন্য কিছু কন্ট্রিবিউশন দিয়ে যেতে পারে। তৃণমূল কংগ্রেসকে তো মানুষ ভরসা করলো, কী করলো তৃণমূল কংগ্রেস? পারলো মানুষের ভরসা রক্ষা করতে? বেলেঘাটার প্রার্থী, হাবড়ার প্রার্থী কি মানুষের ভরসা রক্ষার প্রার্থী? আমি তো বিশ্বাস করি না। কেন, ওনারা কি জেল খেটেছে বলে এরকম বলছেন? তা একটা মানুষ জেলে যাচ্ছে, অবশ্যই নিশ্চয়ই অনেক সময় এমনই হয় যে কাউকে অকারণে ফাঁসিয়ে দেওয়া হলো। জেল থেকে বেরিয়ে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের তো সুপ্রিমো তিনি, তাকে গালাগালি করলো। মানুষের তো কোনো হোমেযজ্ঞে লাগলো না, মানুষের টাকা নিজেরা খেয়ে গুটিয়ে নিল, মানুষ ত্রিপল পেল না, মানুষ খাদ্য পেল না, আমফানের সব কিছু পেটের ভেতর ঢুকে গেল। তারপরেও মানুষ হেনস্থার শিকার হওয়ার পরেও মানুষকে তাদেরই চাপিয়ে দেওয়া হলো। এটা বলতে চাচ্ছেন যে জেল খাটলো, গালাগালি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রিজন ভ্যান চাপড়ালো, তারপরেও টিকিট পেলো, কিন্তু একটা শর্ট ফিল্ম তার জন্য সাসপেন্ড, টিকিট। এটার সঙ্গে এটা তুলনা হবে না। শর্ট ফিল্ম সাসপেনশনের কারণ হতে পারে কি পারে না সেটা উনি বিচার করেছেন। তাতে আমার বলার যেটা ছিল আমি বলে দিয়েছি, আমি সেটা তবুও রদ করিনি, আমি তারপরেও সেটা প্রকাশ্যে এনেছি। আমার ওইটা বলার কিছু জায়গা নেই বা থাকতে পারে না, কিন্তু এইটা তো বলার জায়গা। মানে প্রার্থী এবার বেলেঘাটায়, প্রার্থী এবার জেলঘাটা, তো মানে এটা 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 দেখা যায় না চোখে। এবং রাজনীতিতে কি এটা সম্ভব? রাজনীতি বলেই সম্ভব, এটাই লোকে বলবে। এই কারণেই বাবা মায়েরা রাজনীতি করতে দেয় না আগামী প্রজন্মকে, জানেন তো? এই কারণেই বলে যে না বাবা রাজনীতি করিস না, রাজনীতি করে দেখেছিস তো রাজনীতির কী অবস্থা। এই রাজনীতির অবস্থা দেখার জন্য বিশ্বাস করো, আমাদের বাবা মায়েরা আমাদেরকে রাস্তায় নেমে রাজনীতি করতে বলেনি। আমরা রাস্তায় এই কারণে নেমেছি যে আমরা একটা বিকল্প কিছু তৈরি করতে পারি। সেই বিকল্প নয়। জেল খাটা আসামিকে প্রার্থী করা এটা বিকল্প নয়।
যুব সমাজ শিক্ষিত প্রার্থী হোক, কোনো গুন্ডা প্রার্থী যেন না হয়। হ্যাঁ, প্রার্থীর মধ্যে এটা গুন্ডা গুন্ডা স্বভাব থাকবে, মানে প্রার্থী বলিয়ে কইয়া হবে, কিন্তু প্রার্থী কারো জান নিয়ে নেবে, প্রাণ নিয়ে নেবে। সেটা কিসের প্রার্থী যে মানুষের প্রাণ নেয়, সে দুদিন পর আপনি যাকে ভোট দিয়ে যেতেছেন আপনার প্রাণ নেবে না, তার কোনো গ্যারেন্টি নেই। প্রার্থী এমন হোক যে শিক্ষিত, যার পলিটিক্যাল নলেজ আছে, এইটুকুই বলবো। অসংখ্য ধন্যবাদ এবং আগামীর শুভেচ্ছা। Thank you. আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাজন্না হালদার, ক্যামেরার তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, সোনারপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।